সুপ্রিয় দর্শক, মাই টিভির নিয়মিত আয়োজন কেউ দেখে কেউ দেখে নাই আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি রাকিব হাসান। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সমাজের অনিয়ম, অবিচার, দুর্নীতি সহ ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা সে সকল ঘটনা যা কিনা কেউ দেখে কেউ দেখে না, কেউ আবার দেখেও দেখে না। ঔষধ হচ্ছে চিকিৎসা বিজ্ঞানে ব্যবহৃত এক প্রকার বিশেষ দ্রব্য যা রোগ নির্ণয়, নিরাময়, চিকিৎসা এবং প্রতিরোধে ব্যবহৃত হয়। বাংলাদেশ আজ এই ওষুধ উৎপাদনে প্রায় স্বয়ংসম্পূর্ণ। দেশের মানুষের চাহিদার 98% ঔষধই তৈরি হচ্ছে দেশে। শুধু দেশে নয়, দেশের মানুষের চাহিদা মিটিয়ে বিদেশের বাজারেও ভালো অবস্থান তৈরি করে নিয়েছেন দেশের ঔষধ শিল্প কোম্পানিগুলো। তবে ওষুধ কোম্পানিগুলো মাঝে মধ্যেই নিজেদের খেয়াল খুশি মতো দাম বাড়িয়ে বিপাকে ফেলছেন দেশের সাধারণ মানুষকে। দর্শক, আজ আমরা ওষুধের নানা দিকগুলোই তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে। জানার চেষ্টা করব কেন কর্তৃপক্ষ ওষুধের বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছেন। প্রথমেই চলুন ওষুধ শিল্প সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে আসি। বাংলাদেশে ওষুধ শিল্পের যাত্রা শুরু হয় 50-এর দশকের শুরুতে, তবে ওষুধ উৎপাদন শুরু হয় স্বাধীনতার পর। শুরুতে মোট চাহিদার 20 ভাগ ঔষধ উৎপাদনে সক্ষম ছিল বাংলাদেশ, বাকি 80 ভাগই নির্ভর করতে হতো বৈদেশিক আমদানির উপর। 1981 সাল পর্যন্ত দেশের প্রায় 70 ভাগ বাজার আন্তর্জাতিক কোম্পানিগুলো একচেটিয়া দখলে ছিল। 1982 সালে ঔষধ নিয়ন্ত্রণ অধ্যাদেশ জারি হওয়ার পর বিদেশি ঔষধ কোম্পানিগুলোর একচেটিয়া বাণিজ্য থেকে দেশীয় ঔষধ শিল্প মুক্তি পায় এবং আস্তে আস্তে বাজার সম্প্রসারণ শুরু করে। 2001 সালে বাংলাদেশে ঔষধ কারখানার সংখ্যা ছিল 150টি এবং হাতে গোনা কয়েকটি দেশে ঔষধ রপ্তানি করা হতো। 2014 সালে রপ্তানিকারক দেশের তালিকা দাঁড়ায় 87টিতে। রপ্তানির পরিমাণ 31 কোটি টাকা থেকে বেড়ে প্রায় 604 কোটি টাকায় উন্নতি হয়। আর ঔষধ তৈরির কাঁচামাল রপ্তানি 1 কোটি 10 লাখ টাকা থেকে বেড়ে দাঁড়ায় 16 কোটি 6 লাখ টাকায়। বাংলাদেশে ঔষধ শিল্প সমিতির তথ্য মতে বর্তমানে দেশের বিভিন্ন অঞ্চলে 269টিরও বেশি ছোট বড় ঔষধ কারখানা রয়েছে। এর মধ্যে 164টি কারখানা নিয়মিত ঔষধ উৎপাদন করে যাচ্ছে। ওষুধ প্রশাসন অধিদপ্তরের তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমানে 295টি অ্যালোপ্যাথিক ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান রয়েছে, যারা 46,985 কোটি টাকার ওষুধ ও কাঁচামাল তৈরি করছে। এছাড়া দেশের 284টি ইউনানি ও 205টি আয়ুর্বেদিক, 71টি হোমিওপ্যাথিক ও 31টি হার্বাল ওষুধ উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রায় 1000 কোটি টাকার ঔষধ উৎপাদন করছে। ক্রমবর্ধমান এই ঔষধ শিল্পকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে 1982 সালে গঠিত ড্রাগ অর্ডিন্যান্স ও জাতীয় ঔষধ নীতি পর্যালোচনা করে 2005, 2016 এবং সর্বশেষ 2023 সালে জাতীয় ঔষধ নীতি প্রণয়ন করা হয়। 2010 সালে ঔষধ পরিদপ্তরকে উন্নীত করা হয় অধিদপ্তরে। এই অধিদপ্তর বর্তমানে দেশের ঔষধ নিয়ন্ত্রণের একমাত্র লাইসেন্সিং ও নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ। বর্তমানে দেশে 30,059 কোটি টাকার ঔষধের বাজার রয়েছে, যা বছরে 2.04% হারে বৃদ্ধি পাচ্ছে বলে IQVIA এর চতুর্থ কোয়ার্টারের 2023-এর রিপোর্টে উঠে এসেছে। আন্তর্জাতিক পরিসংখ্যান অনুযায়ী বিশ্বে ঔষধের জন্য এখন বার্ষিক ব্যয় প্রায় $100,000 কোটি। রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য মতে বর্তমানে 46টি কোম্পানির প্রায় 300 রকমের ঔষধ বিশ্বের 160টি দেশে সরবরাহ করা হচ্ছে বাংলাদেশ থেকে। এই শিল্পের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হয়েছে। এছাড়াও আরও লাখ লাখ মানুষ প্রত্যক্ষ পরোক্ষভাবে শিল্পের সাথে জড়িত। প্রতি বছর আরও প্রচুর লোকের কর্মসংস্থান বাড়ছে এই শিল্পের প্রসারের মাধ্যমে। সব মিলিয়ে ঔষধ উৎপাদন, বিপণন ও খুচরা বাজারজাতের সঙ্গে প্রায় 20 লক্ষাধিক মানুষ সরাসরি সম্পৃক্ত। রোগের সাথে লড়াই করে বেঁচে থাকার অন্যতম প্রধান উপাদান হচ্ছে ঔষধ। রোগ নিরাময়ের মাধ্যম হিসেবে ঔষধের কোনো বিকল্প নেই। গবেষণায় দেখা গেছে দেশের মানুষের চিকিৎসা ব্যয়ের 65% খরচ হয় ঔষধের পেছনে। জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। ফিরে এলাম বিরতির পর। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। যেমনটি বলছিলাম, দেশের মানুষের চিকিৎসা ব্যয়ের 65% খরচ হয় ঔষধের পেছনে।
অথচ প্রতিনিয়তই ওষুধের দাম বাড়িয়ে চলেছে ওষুধ কোম্পানিগুলো। বাজার ঘুরে দেখা যায় গত এক বছরে ঔষধ ভেদে দাম বেড়েছে 30 থেকে 90% পর্যন্ত। দর্শক, চলুন ঘুরে আসি দেশের ওষুধের বাজার থেকে, জানার চেষ্টা করি কি বলছেন ক্রেতা বিক্রেতারা। বাংলাদেশে এখন উৎপাদিত হচ্ছে বিশ্বমানের ঔষধ। মানের দিক থেকে উচ্চমানের এবং দামের দিক থেকেও সাশ্রয়ী বিধায় বিদেশে বাংলাদেশের তৈরি ঔষধের রয়েছে বিশেষ চাহিদা। তবে বিনা নোটিশেই বারবার ওষুধের দাম বাড়িয়ে এই শিল্পকে হুমকির মুখে ফেলেছে ওষুধ কোম্পানিগুলো। গত এক বছরে জীবন রক্ষাকারী অর্ধশতাধিক ঔষধের দাম কয়েক দফায় বাড়িয়েছেন কর্তৃপক্ষ। কোনো কোনো ঔষধের দাম বেড়েছে 30 থেকে 90% পর্যন্ত। মানুষের জীবন রক্ষাকারী এসব ঔষধের অধিকাংশই সরবরাহ করছে দেশীয় কোম্পানিগুলো। প্রতিষ্ঠান ভেদে একই গ্রুপের ঔষধের দাম নেওয়া হচ্ছে ভিন্ন ভিন্ন। দাম বৃদ্ধির তালিকায় রয়েছে গ্যাস্ট্রিক, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস রোগীর ইনসুলিন ও অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন ধরনের জীবন রক্ষাকারী ঔষধ। কেন এবং কী কারণে ঔষধের বাজারে এমন অস্থিরতা তা জানতে কেউ দেখে কেউ দেখে না টিমের এবারের গন্তব্য রাজধানীর বিভিন্ন ঔষধের বাজারে। প্রথমে রাজধানীর শ্যামলী এলাকায় কেউ দেখে না টিম। এই এলাকায় রয়েছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট, শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সরকারি ও বেসরকারি হাসপাতাল। আর এই হাসপাতালগুলোকে ঘিরেই এই এলাকায় গড়ে উঠেছে বিশাল এক ঔষধের বাজার। কথা হয় কয়েকজন রোগী ও তাদের স্বজনদের সাথে। তারা জানান প্রতিনিয়তই কিভাবে ভোগান্তির শিকার হচ্ছেন তারা। পিছনে 1 মাসের দেখাইছি, আর এই যে এক মাসের নিতে আছে। একই ওষুধ আপনার বিভিন্ন নামে বিভিন্ন কোম্পানিতে বিভিন্ন রেটে বিক্রি করে। যেমন আপনার ডক্টর লিখেছে এটা, সে সেম রেটে কম রেটে আমাকে অন্য একটা ওষুধ দিচ্ছে সেখানে অন্য একটা জায়গা থেকে, বাট এই সেম ওষুধ আরেক জায়গা দিতে গেলে দাম বেশি। আমরা বিড়ম্বতা পড়ি সেটা হচ্ছে কি আমরা তো জানি না যে আপনার ভিন্ন কোম্পানি ভিন্ন রেটে হতে পারে, বাট আমরা চিন্তা করি যে ওই দোকানে কম চেয়েছে এই দোকানে কেন বেশি চাচ্ছে। এটা আমাদের একটা প্রবলেম ফেস করি আমরা। যেটা না সরকারি ওষুধ তো ওগুলো সব যেটা আছে ওটা দে, আর বাকিগুলো আমরা বাইরে থেকে নেওয়া যাওয়া লাগে। মেবি ওনাদের স্টকে এটা নেই, এই কারণে ওনারা বললো যে স্টকে নেই, বাইরে থেকে আনার জন্য। আর কার্ডিয়াকের যেসব প্রোডাক্টগুলি আছে প্রায় ওষুধেরই দাম বাড়ছে, যেমন অ্যাটোবাস্টাটিন, রোসুবাস্টাটিন যা আছে এগুলি সবই দাম বাড়ছে। বিক্রেতাদের অভিযোগ ঔষধ কোম্পানিগুলো কোনো কিছু না জানিয়েই হুট করে বাড়িয়ে দিচ্ছেন তাদের পণ্যের দাম। কিছু কিছু কোম্পানি কিংবা কিছু কিছু প্রোডাক্টেরা বলে না, জানায় না, দেখা যাচ্ছে হঠাৎ করে আমরা দেখছি বক্স বের করে যখন আমরা প্রোডাক্টের দামটা দেখতে যাচ্ছি দেখছি দাম বেড়ে গিয়েছে। আবার একই প্রোডাক্ট, আগের প্রোডাক্ট দেখা যাচ্ছে পাশের দোকানে আছে, ওই কাস্টমার ওই দোকান থেকে 2 পাতা নিয়েছে, 2 পাতার দাম লাইক 70 টাকা করে উনি নিচ্ছে, ওই প্রোডাক্ট দেখা যাচ্ছে 100 টাকা পাতা। আমার নতুন প্রোডাক্ট আসছে, নতুন প্রোডাক্ট আসলে দাম বাড়লে তো বক্সে এমআরপিটাও বেশি থাকবে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেই কাস্টমারের সাথে বার্গেনিং হচ্ছে। দামের বিষয়ে বললে রিপ্রেজেন্টেটিভরা যা জানায় তা হচ্ছে দেখা গেছে র মেটেরিয়ালের উদাহরণটা দেয়। এটা হচ্ছে ইন্ডিয়া থেকে র মেটেরিয়াল, এর জন্য দাম কম। এটা আমাদের র মেটেরিয়াল আমেরিকান, এর জন্য দাম বেশি, এইসব আর কি উদাহরণ দেয়। সব কোম্পানি আগে থেকে জানায় না, অনেক কোম্পানি হুট করে হয়তো বা জানে যে ভাই কালকে থেকে এটার দাম একটু বাড়তে পারে বা 2-1 দিনের মধ্যে দাম বাড়বে। এটা খুব কম কোম্পানি আছে জানায়। কিছু ডায়াবেটিস ওষুধের দাম বাড়ছে, আর আছে আপনার ভিটামিন, যেগুলো আপনার নিউরোপ্যাথিক ব্যথার ওই সব ভিটামিনগুলোর দাম বাড়ছে। এটা আপনার গত মাসে ছিল 110, এই মাস থেকে আপনার 200 টাকা করে হয়েছে। বাঁচতে হলে যাদের নিয়মিত ওষুধ খেতে হয় তাদের অবস্থা এখন বেগতিক। কষ্ট তাদের জন্য, যারা দিন মজুরিকা অনেক কষ্ট। ডাক্তাররা ইংলিশ এটা কি ইয়ে না অ্যান্টিবায়োটিক না, এই যে এটা একটা গরিবের জন্য যদি ডাক্তার অ্যাডভাইস করে লেখে তো ওই লোকটার হয়তো সম্ভাবনা হবে না। এবার কেউ দেখে না টিমের গন্তব্য শাহবাগ এলাকায়। এই এলাকায় গড়ে উঠেছে ওষুধের এক বিশাল বাজার। ওষুধের দাম নিয়ে কথা হয় ক্রেতা ও বিক্রেতাদের সাথে। প্রতিনিয়তই ওষুধের দাম বাড়তেছে, মানে হুটহাট করে বাড়তে যাচ্ছে।
যারা কিনে তাদের জন্য তো কষ্ট করে, আমরা বিক্রি করি, আমাদের কাছেও খারাপ লাগে। যেটা একটা ওষুধ যদি তাকে 5 টাকা হঠাৎ করে হয়ে যেতে 10 টাকা, এরকম অতিরিক্ত ওষুধের দাম বাড়তেছে। ওই যে উনি যে বলছে তার সাথে আমি একমত আর কি, বাড়তেছে। জীবন বাঁচানোর তাগিদে ওষুধ কিনে কিভাবে নিঃস্ব হচ্ছেন সাধারণ মানুষ, কেউ দেখে কেউ দেখে না টিমের কাছে নিজেদের অসহায়ত্বের কথা এভাবেই তুলে ধরেন তারা। হেভি প্রভাব পড়তেছে, আমাদের ইনকাম কম কিন্তু খরচ বেশি। মনে করেন খরচ বেশি হইতে হবে, ইনকাম কম হইতে হবে, তাহলে সেটা আমাদের বাঁচার একটা উপায় থাকে। অনেক ক্ষেত্রে আপনার যে ফ্যামিলির অন্য অন্য মৌলিক চাহিদা ভাত মাংস ওগুলা ছাড় দিয়েও সেক্ষেত্রে ওষুধ কিনতে হচ্ছে। এটা আমাদের জন্য আসলে দুর্বিষহ হচ্ছে দিনে দিনে। দফায় দফায় ওষুধের দাম বাড়ায় সাধারণ মানুষের একটি উল্লেখযোগ্য অংশ ওষুধ কেনার সামর্থ্যই হারিয়ে ফেলছেন। আমার ফ্যামিলিতে আমারই তো লাগে 4,500 টাকার মতো, আমার ওয়াইফেরও লাগে, ছেলে মেয়েরও লাগে, কোন দিকে যাবো? কারণ অন্য জিনিস কম খাই, ওষুধ খাই আর কি করি। ধরেন 200 টাকা করে কালকে 250 টাকা হয়ে যেতাম, আমরা কেমনে কি করবো? আগে এক পাতা গ্যাস্ট্রিকের ওষুধ আমরা সর্বনিম্ন 50 টাকা দিয়ে কিনে খাইতাম, এখন সেই গ্যাস্ট্রিকের ওষুধ 70 টাকা 80 টাকা পাতা, মানে এক পাতা 30 টাকা 40 টাকা বেশি, মানে নজিরবিহীন ওষুধের দাম। মানে এই 2-3 বছরে গত তুলনায় 2-3 বছর অতিরিক্ত দাম বেশি। সবগুলো কোম্পানির মোটামুটি দাম বাড়ছে আর কি। ইচ্ছে মতো ঔষধের দাম, এক কোম্পানির কথা বলে অন্য কোম্পানির ঔষধ প্রধান, ভিন্ন ভিন্ন ঔষধের ভিন্ন ভিন্ন দাম সহ নানা সমস্যায় জর্জরিত দেশের চিকিৎসা খাত। ওষুধ কোম্পানিগুলোর বিরুদ্ধে হরহামেশা দাম বাড়ানোর অভিযোগ তো রয়েছেই। এগুলোর দেখভালের দায়িত্ব কার? জানাবো সেসব কথা, তবে তার আগে নিয়ে নিচ্ছি আরও একটি বিজ্ঞাপন বিরতি। কোথাও যাবেন না, সঙ্গেই থাকুন। বিরতির পর আরও একবার স্বাগত। বলছিলাম দেশের ওষুধের বাজার নিয়ন্ত্রণকারীর কথা। দেশের ওষুধ নিয়ন্ত্রণের একমাত্র লাইসেন্সিং এবং নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান ওষুধ প্রশাসন অধিদপ্তর। কেন এবং কী কারণে হঠাৎ করে কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছেন? আইনে তাদের শাস্তির বিধান কি রয়েছে? চলুন জেনে আসি। অত্যাবশ্যকীয় 117টি ঔষধের দাম নির্ধারণ করে থাকে সরকার। এর বাইরে যত ঔষধ বাজারে রয়েছে তার বেশিরভাগই উৎপাদক কোম্পানির ঠিক করা দামে বিক্রি হয় বাজারে। তবে এর জন্য কিছু প্রক্রিয়া মানতে হয় কোম্পানিগুলোকে। নতুন দামের যুক্তিসহ অনুমোদনের জন্য আবেদন করতে হয় ওষুধ প্রশাসন অধিদপ্তরে। সরকার আমদানি কাঁচামালের সোর্স কান্ট্রি, দর, মানসহ বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে বৈঠকের মাধ্যমে যাচাই শেষে সমন্বয় করে। বাস্তবে ওষুধ কোম্পানিগুলো এই নিয়ম কতটা মানছে তা জানতে ওষুধ প্রশাসন অধিদপ্তরে কেউ দেখে কেউ দেখে না টিম। কথা হয় প্রতিষ্ঠানটির পরিচালক ডাক্তার আক্তার হোসেনের সাথে। তিনি জানান তাদের কর্মকাণ্ডের কথা। নিয়মিতভাবেই চলছে অভিযান, কিন্তু আমি মনে করি এটা যথেষ্ট না। আপনি যেটা বলছেন খুব রাইট, আমি আপনার সাথে একমত। কিন্তু প্রবলেম হলো যে কোম্পানি প্রোডাক্ট নকল হচ্ছে বলে বলছে, ওই কোম্পানি কিন্তু এগিয়ে আসা প্রয়োজন। যারা এখান থেকে লাইসেন্স নিয়েছেন, প্রোডাক্টের রেজিস্ট্রেশন নিয়েছেন, তার প্রোডাক্ট নিরাপত্তা দেওয়ার দায়িত্ব কিন্তু ওনাদের, তাদের ফিল্ড ফোর্স আছে। ওনারা যদি বিষয়গুলো কখনো ইনফর্ম করেন অথবা কোনো দিক থেকে আমাদের কমপ্লেইন পাই, আমাদের এখানে কমপ্লেইন পাওয়ার পরে কখনোই কেউ বসে থাকে না। আমার টিম আছে সার্বক্ষণিক, সারা দেশ জুড়ে তারা কাজ করছে। মার্কেট সার্ভিলেন্স অ্যান্ড কন্ট্রোল, দে আর ওয়ার্কিং 24 আওয়ার্স। ইনফরমেশন পেলে তারা সাথে সাথে সেখানে ঝাঁপিয়ে পড়ে। অবৈধভাবে যে ঔষধ কোম্পানিগুলো তাদের পণ্যের দাম বৃদ্ধি করেছে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান এই কর্মকর্তা। অনুমোদিত নয় এইরকম দাম যদি হয়, দেখা গেলো যে দাম 2 টাকা, সে 3 টাকায় বিক্রি করছে, এই বর্ধিত মূল্যে বিক্রয় করলে অবশ্যই সেটা শাস্তির আওতায় আসবে। এই ধরনের আমরা যখনই অভিযোগ পাবো তখনই ওই রিলেটেড ফিল্ড ফোর্স আমাদের সেখানে যাবে, তথ্য প্রমাণ সংগ্রহ করে সরাসরি তাকে একটা শোকজ করে দেন, আইনে প্রসিকিউশন দেবে আর কি। সাধারণ মানুষের প্রতি আমাদের একটাই আহ্বান, ঔষধ প্রশাসন অধিদপ্তর আপনাদের পাশে আছে। ঔষধ নিয়েই আমাদের কাজ। এই ওষুধটা যাতে নির্ভেজাল ভালো মানের ঔষধ আপনারা পান, এটার জন্য আপনারা একটু সচেতনভাবে, যেমন একটা লাইসেন্সধারী প্রতিষ্ঠান থেকে যদি ওষুধটা আপনারা ক্রয় করেন, ডাক্তারের প্রেসক্রিপশন নিয়ে যদি আপনারা কাছাকাছি বড় দোকান থেকে জিনিসগুলো নিন, সেখানে দেওয়ার সময় ওষুধটা ফার্মাসিস্ট আছে কিনা দেখে শুনে নিল, এবং যে বিধিতে ওনারা খাওয়ার কথা বলে দিলেন, যেভাবে যে ওষুধটা খাওয়ার কর সেইভাবে যদি খায়, তাহলে আমার ধারণা ওষুধ পাওয়া এবং ব্যবহারের ক্ষেত্রে সবাই নিরাপদ থাকবে।
স্বাস্থ্যসেবাকে জনমুখী, সহজলভ্য ও সার্বজনীন করতে প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের লক্ষ্যে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন গঠন ও কমিশনের কার্যপরিধি নির্ধারণ করা হয়েছে। কেউ দেখে কেউ দেখে না টিমের সাথে কথা হয় স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য, বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাবেক আঞ্চলিক উপদেষ্টা অধ্যাপক ডাক্তার মুজাহিরুল হকের সাথে। ওষুধের দাম যখন বেশি হয় অনেকে অ্যাফোর্ড করতে পারে না। তো অ্যাফোর্ড করতে না পারলে কি করেন তারা যেটা করেন সেটা হলো তারা ঠিকমতো ওষুধটা খেতে পারেন না, কিনতে পারেন না, সুতরাং খেতেও পারেন না। সুতরাং বাংলাদেশের একটা বিরাট জনগোষ্ঠী কিন্তু এই যে সামর্থ্যের অভাবে ঔষধ খরিদ করতে পারেন না এবং ঔষধ খান না, এইটা তার জীবনের জন্য ঝুঁকি হয়ে দাঁড়ায় এবং এটা আমাদের কারো কাম্য নয়। স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে কমিশনের পক্ষ থেকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দেয়া হয়েছে বলে জানান তিনি। সংস্কার একটা কিন্তু প্রক্রিয়া, তো সংস্কার কিন্তু হুট করে হয় না। যেই প্রস্তাবই দিব সরকারি যে সেটা বাস্তবায়িত করবেন তা নয়, কিন্তু প্রস্তাবগুলি থেকে যাবে এবং যে কোনো সরকার আসলেই এই সরকার যতটুকু পারেন তারা বাস্তবায়ন করবেন সাধ্যমতো, আর না হলে সংস্কার প্রস্তাব তো আমাদের রয়েই গেল। সুতরাং সেইটা যে সরকারি ক্ষমতায় আসুক না কেন আমরা আশা করি যেগুলি বাস্তবায়ন করুক আর না করুক তারা এগুলি কনসিডারেশনে নেবেন। অভিযোগ পাল্টা অভিযোগ, প্রত্যাশার প্রাপ্তির মধ্য দিয়েই এগিয়ে যেতে হবে আমাদের। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামী পর্বে আবারও দেখা হবে নতুন কোনো অনিয়ম, অবিচার কিংবা অসঙ্গতির চিত্র নিয়ে। আপনার আশেপাশে ঘটে যাওয়া কিংবা ঘটতে থাকা অনিয়ম আর অসঙ্গতির চিত্র জানাতে পারেন আমাদেরকে। ফোন করুন 0194-112633 এই নম্বরে। চিঠি লিখতে পারেন। প্রযোজক কেউ দেখে কেউ দেখে না, মাই টিভি ভবন 150/3 155 হাতিরঝিল, ঢাকা এই ঠিকানায়। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।